এবার আমরা গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা শিখব। গোলীয় দর্পণে আমরা শিখলাম, সেই গোলীয় দর্পণে কয়েকটি সংজ্ঞা শিখব। প্রথমে মেরু সম্পর্কে জানবো। আচ্ছা, আমরা গোলীয় দর্পণ কয় প্রকার শিখে আসলাম? দুই প্রকার। একটা কি উত্তল দর্পণ আর একটা অবতল দর্পণ। আচ্ছা, আমরা প্রথমে আমরা চিত্র আঁকি, একটা উত্তল দর্পণ আঁকি, একটা অবতল দর্পণ আঁকি। ধরো এটা উত্তল দর্পণ। আমরা একটা চিত্রেতেই হচ্ছে সবগুলো সংজ্ঞা শিখাবো। আর এইটা ধরো অবতল দর্পণ, এটা ধরো অবতল দর্পণ। আচ্ছা, আমরা এটা কি করে আসলাম? হচ্ছে উত্তল দর্পণ, আর এটা কি অবতল দর্পণ। আচ্ছা, একটা চিত্রতে আমি সবগুলো সংজ্ঞা শিখাবো, যেহেতু কয়েকটি সংজ্ঞা শিখাবো। তাহলে মনে রাখবে, প্রথমে শিখবো মেরু। প্রথমে কি শিখবো? মেরু। এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে মেরুটা কি, একটু মনোযোগ দাও। মেরুটা কি মনে রাখবো? যে গোলীয় দর্পণের, এটা একটা গোলীয় দর্পণ, এটা একটা গোলীয় দর্পণ। তাহলে এটা হচ্ছে উত্তল, এটা কি অবতল। এই গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে, কাকে? মধ্যবিন্দুকে। তাহলে গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু বলা হয়। তাহলে গোলীয় দর্পণ, এই দর্পণের মধ্যবিন্দু ধরো এখানে, এটা কি মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কি? অর্ধেক। তাহলে মধ্যবিন্দু যেখানে, সেটা কি মেরু। মনে রাখবে। তাহলে এই গোলীয় দর্পণের মধ্যবিন্দু, তাহলে এখানে এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে মেরু কাকে বলবো? যে গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে। গোলীয় দর্পণে কাকে? তাহলে গোলীয় দর্পণের মধ্য বিন্দুকে কি বলে? মেরু বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, মেরু, তাহলে সমস্যা হবে মেরু কি? তাহলে মধ্যবিন্দু, যে কোনো হচ্ছে দর্পণ, গোলীয় দর্পণের মধ্যবিন্দু হচ্ছে কি মেরু। এরপরে আমরা শিখব, মেরুর পরে আমরা শিখব হচ্ছে বক্রতার কেন্দ্র। কি বক্রতার কেন্দ্র? কি শিখব? বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র। আচ্ছা, বক্রতার কেন্দ্র কি? দেখো, বক্রতার কেন্দ্র কাকে বলে বা বক্রতার কেন্দ্র কি? এইটা বৃত্ত না। আচ্ছা, বৃত্তের অংশবিশেষ না, এই দর্পণটা বৃত্তের অংশবিশেষ না। এই দর্পণটাও কি বৃত্তেরই অংশবিশেষ। তার মানে বৃত্তের একটা কেন্দ্র আছে, বৃত্তের কেন্দ্র আছে না? ধরো এই বৃত্তের কেন্দ্র, ধরো এখানে এই বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্র কোথায়? এখানে। আমি যদি বৃত্ত আট করতাম, এত বড় বৃত্ত হতো না। তাহলে এই বৃত্তের কেন্দ্রটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। বৃত্তের কেন্দ্রটাই কি? তাহলে আমরা কি বলবো? যে হচ্ছে গোলীয় দর্পণ, যে গোলকের অংশবিশেষ, যে গোলকের কি অংশবিশেষ, তার কেন্দ্রকে কি বলা হয়? বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র কাকে বলবো আমরা? বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। তাহলে মনে রাখবো, গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, তার কেন্দ্রকে, তার কি কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলা হয়। তাহলে আমরা লিখে ফেলি। তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। বক্রতার কেন্দ্র বলে। বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়। বক্রতার কেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করা হয়? বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মনে রাখবা, দর্পণ উত্তলী হোক আর অবতলী হোক, বক্রতার কেন্দ্র অবশ্যই বৃত্তের মাঝে থাকবে। কোথায় থাকবে? এটার হচ্ছে উত্তল দর্পণের সময় দেখবা যে হচ্ছে তোমার কি হচ্ছে, যে বাইরে বৃত্তের বাইরে লক্ষ্যবস্তু রাখা লাগবে। তাহলে বৃত্তের বাইরে লক্ষ্যবস্তু রাখলে দেখা যাবে। তাহলে কি বক্রতার কেন্দ্র ওই পাশে দিব না? আমরা জানি বক্রতার কেন্দ্র কি, যে হচ্ছে বৃত্তর যে গোলকের অংশবিশেষ বা গোলীয় দর্পণটার যে গোলকের অংশবিশেষ, তার কেন্দ্রকে কি বলা হয়?
বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র সবসময় ওই বৃত্তের মাঝে, বৃত্তটা যেদিকে হেলে থাকবে তার মাঝে হবে, তার কি হবে মনে রাখবে। আচ্ছা এটা